ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন ফাইনাল 2021 সমাধান করব। এখানে 6টি দাগে মোট 50 নম্বরের প্রশ্ন আছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। প্রতিটি ক্ষেত্রে সম্ভাব্য 4টি উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এরূপ 8টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো সম্ভাব্য 4টি উত্তরের মধ্যে কোনটি সঠিক? আমরা জানি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর ডান দিকে 7টি 0 লিখতে হবে। 1 0 0 0 0 0 0 0 মাইনাস 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টি 9 লিখতে হবে। 9 9 9 9 9 9 9। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডিতে আছে 1 0 0 0 0 0 0 0 মাইনাস 9 9 9 9 9 9 9। তাহলে অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো CDLM। আমরা জানি হিন্দু আরবিক সংখ্যা 500-কে রোমান সংখ্যায় লিখলে পাওয়া যায় ডি। তাহলে সম্ভাব্য 4টি উত্তরের অপশান বি ডি এক্ষেত্রে সঠিক উত্তর। প্রসঙ্গত বলি, হিন্দু আরবিক সংখ্যা 100-কে রোমান সংখ্যা সি এর সাহায্যে প্রকাশ করা হয়। হিন্দু আরবিক সংখ্যা 50-কে রোমান সংখ্যা এল এর সাহায্যে প্রকাশ করা হয়। হিন্দু আরবিক সংখ্যা 1000-কে রোমান সংখ্যা এম এর সাহায্যে প্রকাশ করা হয়। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। 3 × 1/5-কে লেখা যায় 3 × 1/5 ইকুয়ালস 1/5-এর 3 গুণ। আমরা জানি যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ প্রক্রিয়া। তাহলে 1/5 যোগ 1/5 যোগ 1/5 অর্থাৎ 1/5-এর দলে 1/5 3বার আছে, তাই 3 × 1/5। 3 × 1/5-কে বিস্তৃত করে তাহলে লেখা যায় 1/5 প্লাস 1/5 প্লাস 1/5। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডিতে আছে 1/5 প্লাস 1/5 প্লাস 1/5। তাই অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো। 0.3 × 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে 1 ঘর আগে, 2 ঘর আগে, 3 ঘর আগে, 4 ঘর আগে। এখানে গুণ্য 0.5, যার ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক বিন্দু আছে, গুণক 0.5, যার ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক বিন্দু আছে। তাহলে গুণফলের দশমিক বিন্দু ডান দিক থেকে 1 ঘর যোগ 1 ঘর সমান 2 ঘর আগে হবে। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে 2 ঘর আগে, তাই অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো। 1.8 মিটার সমান 1800 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, 18,000 সেন্টিমিটার। আমরা জানি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। 1 মিটার ইকুয়ালস 100 সেন্টিমিটার। তাহলে 1.8 মিটার ইকুয়ালস 1.8 ইন্টু 100 সেন্টিমিটার ইকুয়ালস 18 × 100 ইকুয়ালস 1800। গুণ্য 1.8-এর দশমিক ডান দিক থেকে 1 ঘর আগে আছে, তাহলে গুণফলে দশমিক ডান দিক থেকে 1 ঘর আগে দেব, এত সেন্টিমিটার ইকুয়ালস 180 সেন্টিমিটার। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে 180 সেন্টিমিটার। তাহলে অপশান বি 180 সেন্টিমিটারের ক্ষেত্রে সঠিক উত্তর। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো। 10% মানে শতকরা 100 100/10
প্রতি 100-এর জন্য 10 শতকরা 10%। আমরা জানি 10% বা 10% সমান শতভাগের মধ্যে 10 ভাগ, অর্থাৎ 10-এর 100, প্রতি 100-এর জন্য 10। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে প্রতি 100-এর জন্য 10, তাহলে অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো, নিচের কোনটি আয়তঘন নয়? ইট, ছক্কা, বই, বোতল। ইট, ছক্কা, বই এদের প্রতিটি আয়তঘনাকার। এইরূপ বোতল একটি লম্ববৃত্তাকার চোঙের মতো, তাহলে সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডি বোতল আয়তঘন নয়। একের দাগের শেষের প্রশ্নটি লক্ষ্য করো, 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা 25%, 25, 100, 400। 1/4 ইকুয়ালস 1/4 ইন্টু 100% ইকুয়ালস 4 গুণ 25 100, তাহলে 25%। প্রশ্নে বলা হয়েছে ডিম নষ্ট হয়েছে শতকরা, অতএব ডিম নষ্ট হয়েছে 25% বা শতকরা 25। যেহেতু প্রশ্নে বলা হয়েছে ডিম নষ্ট হয়েছে শতকরা, তাহলে এক্ষেত্রে অপশান বি 25 সঠিক উত্তর, 25% হবে না। অন্যভাবে বিষয়টি বুঝে নেওয়া যাক। 1/4 অংশ ডিম নষ্ট হয়েছে, 1/4 মানে সমান 4 ভাগের 1 ভাগ, তাহলে সমান 4 ভাগের 1 ভাগ ডিম নষ্ট হয়েছে। শতকরা কত ডিম নষ্ট হয়েছে তা নির্ণয় করতে হবে, অর্থাৎ সমান 100 ভাগের মধ্যে কত ভাগ ডিম নষ্ট হয়েছে তা নির্ণয় করতে হবে। ঐকিক নিয়মে 1 ভাগের মধ্যে 1/4, তাহলে 100 ভাগের মধ্যে 1/4 গুণ 100 সমান 25, 100 ভাগের মধ্যে 25 ভাগ, তাহলে ডিম নষ্ট হয়েছে শতকরা 25। এরপর 2-এর দাগ, সত্য বা মিথ্যা লেখো, টি ফর ট্রু, এফ ফর ফলস। এরূপ 8টি বিবৃতি দেওয়া হয়েছে, প্রতিটি বিবৃতির সত্যতা নির্ণয় করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম বিবৃতিটি লক্ষ্য করো, 500 গ্রাম ইকুয়ালস 0.05 কিগ্রা। আমরা জানি কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, তাহলে 1 কিগ্রা ইকুয়ালস 1000 গ্রা বা 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, সংক্ষেপে লিখি কিগ্রা। 500 গ্রাম সমান, তাহলে 500-কে 1000 দিয়ে ভাগ করতে হবে, 500 ভাগ 1000 কিগ্রা, অর্থাৎ এখানে ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করলে পাই 1000 গ্রাম সমান 1 কিগ্রা, 1 গ্রাম সমান 1/1000 কিগ্রা, 500 গ্রাম সমান 500/1000 কিগ্রা সমান 500-কে 1000 দিয়ে ভাগ করছি, সুতরাং 1000-এর 3টি শূন্য থাকার জন্য দশমিক বিন্দু ডান দিক থেকে 3 ঘর আগে হবে, 005 এর আগে দশমিক হবে, দশমিক বিন্দুকে স্পষ্টভাবে তুলে ধরার জন্য তারও আগে একটি 0 দিলাম, 0.500 কিগ্রা। একে আমরা লিখতে পারি 0.5 কিগ্রা। আমরা এভাবে হিসাব করতে পারি, অথবা প্রথমে লব ও হর থেকে 2টি শূন্য বাদ দিলাম, অর্থাৎ লব ও হরকে 100 দিয়ে ভাগ করলাম, এরপর 5/10 ইকুয়ালস 0.5 এরূপ লিখতে পারি। যাই হোক, এখানে আছে 500 গ্রাম ইকুয়ালস 0.05 কিগ্রা, 0.5 নয়, তাহলে প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা, এফ ফর ফলস। দ্বিতীয় বিবৃতিটি লক্ষ্য করো, 1/3 ভাগ 15 সমান 5। 1/3 ভাগ 15, আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাজকের অনন্যক দিয়ে গুণ করতে হয়, তাহলে 1/3 ইন্টু 15 এই সংখ্যাটির অনন্যক
1/15, 1/3 কে 1/15 দিয়ে গুণ করলাম, ইকুয়ালস লবে আছে 1 1, 1 × 1 1, হরে 3 15, এর গুণফল 45, 1/45 নট ইকুয়াল 5। তাহলে প্রদত্ত এই বিবৃতিটিও মিথ্যা, এফ ফর ফলস। তৃতীয় বিবৃতিটি লক্ষ্য করো, 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। 50 টাকার 1/5 অংশ সমান 50 গুণ 1/5 টাকা সমান 10 টাকা। প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে 50 টাকার 1/5 অংশ থেকে অর্থাৎ 10 টাকা থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। 10 টাকা থেকে 10 টাকা নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। তাহলে প্রদত্ত এই বিবৃতিটি সত্য, টি ফর ট্রু। চতুর্থ বিবৃতিটি লক্ষ্য করো, 5501 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। 5501 এর কাছের 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা 5501 থেকে কম 5000 এবং 5501 থেকে বেশি 6000। এবার আমরা দেখে নেব এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি 5501 এর কাছে। 5501 বিয়োগ 5000 সমান 501। 6000 বিয়োগ 5501 সমান, আমরা জানি 6000 থেকে 5500 বিয়োগ করলে হয় 500। তাহলে 6000 থেকে 5501 বিয়োগ করলে বিয়োগফল 1 কম হবে, 500 থেকে 1 কম 499। স্পষ্টতই 499 ক্ষুদ্রতর 501। স্পষ্টতই 5501 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 6000, 5000 নয়। তাহলে প্রদত্ত এই বিবৃতিটি সত্য, টি ফর ট্রু। পঞ্চম বিবৃতিটি লক্ষ্য করো, -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 2.1 একটি দশমিক ভগ্নাংশ, এটি পূর্ণ সংখ্যা নয়। সংখ্যাটির আগে মাইনাস আছে, তাহলে এটি ঋণাত্মক সংখ্যা, কিন্তু এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাই প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা, এফ ফর ফলস। ষষ্ঠ বিবৃতিটি লক্ষ্য করো, এটি একটি পরিসংখ্যা বিভাজন তালিকা। এর প্রথম স্তম্ভ বরাবর পরিবারের সদস্য সংখ্যা এবং দ্বিতীয় স্তম্ভ বরাবর পরিবারের সংখ্যা ট্যালিমার্কের সাহায্যে লেখা আছে। প্রশ্নে বলা হয়েছে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5। আমরা লক্ষ্য করি পরিবারের সদস্য সংখ্যা 3, এরূপ পরিবারের সংখ্যা 2, পরিবারের সদস্য সংখ্যা 4, এরূপ পরিবারের সংখ্যা, এখানে ট্যালিমার্ক আছে 1 2 3 4 5। তাহলে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5। প্রদত্ত এই বিবৃতিটি সত্য, টি ফর ট্রু। প্রসঙ্গত বলি, আমরা ট্যালিমার্ক 5-এর ক্ষেত্রে 5টি সোজা রেখা না দিয়ে 4টি সোজা রেখা দেওয়ার পর একটি তির্যকভাবে রেখা দিই। সপ্তম বিবৃতিটি লক্ষ্য করো, এখানে এ বি সি ডি এবং ই এফ 3টি সরলরেখাংশ, যার এ বি এবং সি ডি সরলরেখাংশ দুটি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। এ বি সি ডি এবং ই এফ সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ। আমরা জানি একাধিক সরলরেখাংশ একই বিন্দুগামী হলে তারা সমবিন্দু সরলরেখাংশ। এখানে এ বি এবং সি ডি এই দুই সরলরেখাংশ একই বিন্দুগামী, কিন্তু ই এফ সরলরেখাংশটি সেই বিন্দুগামী নয়, অর্থাৎ এ বি এবং সি ডি এর ছেদবিন্দুগামী ই এফ নয়। তাই এ বি সি ডি এবং ই এফ সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ নয়। প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা, এফ ফর ফলস।
শেষের বিবৃতিটি লক্ষ্য করো। একটি আয়তাকার চিত্র যার দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 4 সেমি। আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেমি। আমরা জানি আয়তাকার চিত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 4 সেমি, তাহলে 2 ইন্টু 8 প্লাস 4 সেমি আয়তাকার চিত্রটির পরিসীমা ইকুয়ালস 2 ইন্টু 12 সেমি ইকুয়ালস 24 সেমি। প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেমি, অর্থাৎ এখানে পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা দেওয়া আছে। প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা, এফ ফর ফলস। 3 দাগ, দুটি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, স্তম্ভ মেলাও যে কোনো 3টি। প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভের প্রথম সারিতে আছে y-7 লেস দেন 20, y-7 ক্ষুদ্রতর 20। দ্বিতীয় স্তম্ভের চতুর্থ সারিতে আছে y-7 20 এর থেকে ছোট। তাহলে আমরা এভাবে মেলাতে পারি। প্রথম স্তম্ভের দ্বিতীয় সারিতে আছে y-7 গ্রেটার দেন অর ইকুয়াল 20, অর্থাৎ y-7 বৃহত্তর অথবা সমান 20। দ্বিতীয় স্তম্ভের শেষের সারিতে আছে y-7 20 এর সমান এবং 20 এর থেকে বড়। এখানে এবং হবে না, অথবা হবে। y-7 20 এর সমান অথবা 20 এর থেকে বড়। আমরা এভাবে মেলাতে পারি। তাহলে এখানে এবং এর পরিবর্তে অথবা লিখতে হবে। কেন এবং লেখা হবে না, বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া যাক। ধরি রাম এবং শ্যাম দুই ব্যক্তি যাদের বয়স সমান, আবার অসমানও হতে পারে। যদি অসমান হয় সেক্ষেত্রে রাম এর বয়স শ্যামের চেয়ে বেশি, রাম এর বয়স গ্রেটার দেন শ্যামের বয়স, অথবা রামের বয়স শ্যামের বয়সের চেয়ে কম, রামের বয়স লেস দেন শ্যামের বয়স। আমরা কখনোই বলতে পারি না রামের বয়স শ্যামের বয়সের চেয়ে বেশি এবং সমান। হ্যাঁ, বেশি বলতে পারি, সমান বলতে পারি, কিন্তু বেশি এবং সমান বলতে পারি না। আমরা বলতে পারি বেশি অথবা সমান, অর্থাৎ কম নয়। রাম শ্যামের চেয়ে বড় অথবা শ্যামের সমবয়সী, এরকম বিষয়টা। রাম গ্রেটার দেন অর ইকুয়াল শ্যাম, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল নয়। দুটি সংখ্যার একটি অপরটির চেয়ে বড় হতে পারে, একটি অপরটির চেয়ে ছোট হতে পারে, উভয়ের সমান হতে পারে, কিন্তু একই সাথে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টি সংখ্যার চেয়ে বড় এবং সমান নয়, বড় অথবা সমান হতে পারে। একইভাবে এখানে লক্ষ্য করো y-7 20 এর সমান এবং 20 এর থেকে ছোট লেখা আছে। এখানে এবং হবে না, হবে অথবা, অর্থাৎ y-7 20 এর সমান অথবা 20 এর থেকে ছোট, যা প্রথম স্তম্ভের চতুর্থ সারিতে আছে। আমরা এটা এভাবে মেলাতে পারি। প্রথম স্তম্ভের তৃতীয় সারিতে আছে y-7 নট ইকুয়াল 20, অর্থাৎ y-7 20 এর সমান নয়, y-7 অসমান 20। দ্বিতীয় স্তম্ভের দ্বিতীয় সারিতে আছে y-7 20 এর অসমান। আমরা এভাবে মেলাতে পারি। প্রথম স্তম্ভের শেষের সারিতে আছে y-7 গ্রেটার দেন 20, অর্থাৎ y-7 20 এর চেয়ে বড়। দ্বিতীয় স্তম্ভের তৃতীয় সারিতে আছে y-7 20 এর থেকে বড়। আমরা এভাবে মেলাতে পারি। 3 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এখানেও স্তম্ভ মেলাও যে কোনো 3টি। ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভের প্রথমে আছে একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে। আমরা জানি একটি নিরেট চোঙের পার্শ্বতলটি বক্রতল, উপরের তল এবং ভূমির তল এই দুটি তল সমতল। তাহলে বক্রতলের সংখ্যা 1, সমতলের সংখ্যা 2, বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে 1, 2। আমরা এভাবে মেলাতে পারি। ক স্তম্ভের দ্বিতীয় সারিতে আছে একটি নিরেট শঙ্কুর বক্রতল
এবং সমতলের সংখ্যা যথাক্রমে। আমরা জানি একটি নিরেট শঙ্কুর বক্রতল আসলে পার্শ্বতল একটি, সমতল অর্থাৎ ভূমিতল একটি। তাহলে বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে 1 1। আমরা এভাবে মেলাতে পারি। বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে। বর্গাকার ভূমি বিশিষ্ট প্রিজম আসলে একটি আয়তঘন যার ভূমি বর্গাকার। তাহলে তার ধার সংখ্যা আয়তঘনের ধার সংখ্যার সমান 12 এবং তল সংখ্যা আয়তঘনের তল সংখ্যার সমান 6। আমরা এভাবে মেলাতে পারি। বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে। যেহেতু পিরামিডটির ভূমি বর্গাকার, সুতরাং পার্শ্বতল 4টি আর ভূমিতল একটি, অর্থাৎ মোট তল হবে 5টি। এখানে 5 লেখা আছে। আর ধার সংখ্যা পার্শ্বতল বরাবর ধার 4টি, ভূমিতে ধার 4টি, তাহলে ধার সংখ্যা 8, তল সংখ্যা 5। আমরা এভাবে মেলাতে পারি। 4 দাগ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে মোট 5টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। চলো ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। এক্ষেত্রে আমরা দাদার বয়স x বছর ধরলে আমার বয়স x বছরের থেকে 5 বছর কম, অর্থাৎ x-5 বছর পাবো। কিন্তু প্রশ্নে বলা হয়েছে তোমার বয়সের সাহায্যে দাদার বয়সকে প্রকাশ করো। তাহলে প্রথমে আমার বয়স ধরে নেব। মনে করি আমার বয়স, এক্ষেত্রে চলো x ধরে নিই, x বছর। প্রশ্নে বলা হয়েছে তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। আমাদের গাণিতিক সংখ্যাগুলো ইংলিশে দেওয়া হয়, তাহলে এখানে 5 লিখে ফেলি। তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। যেহেতু আমি দাদার থেকে 5 বছরের ছোট, অতএব দাদা আমার থেকে 5 বছরের বড়। অতএব দাদার বয়স, আমার বয়স x বছর, দাদার বয়স x বছরের থেকে 5 বছর বেশি, x + 5 বছর। যেহেতু প্রশ্নে বলা হয়েছে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো, তাহলে উত্তর লিখতে হবে দাদার বয়স x + 5 বছর, x বছর আমার বয়স, অর্থাৎ আমার বয়স x বছর হলে দাদার বয়স x + 5 বছর। 4 দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 5005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে পাই 5 × 10⁻, অর্থাৎ এই 5 এর স্থানীয় মান, 5 এর ডান দিকে 1 2 3 4 5 6টি অঙ্ক আছে, 10⁶, প্লাস এই 0 এর স্থানীয় মান 0। আমরা জানি 0 এর প্রকৃত মান এবং স্থানীয় মান সর্বদা 0 হয়, তাই 10⁵ × 0 না লিখলেও হবে, লিখে ফেলি। প্লাস এই 0 এর স্থানীয় মান 0 × 10⁴, প্লাস এই 5 এর স্থানীয় মান 5 × 10⁵, কারণ 5 এর এদিকে 3টি অঙ্ক আছে। একইভাবে এই 0 এর স্থানীয় মান 0 × 10⁻², প্লাস এই 0 এর স্থানীয় মান 0 × 10⁻1, প্লাস একক অঙ্ক 5 এর স্থানীয় মান 5 × 10⁻0। আমরা এভাবে লিখতে পারি ইকুয়ালস 5 × 10⁶, বা পুনরায় আমরা লিখে ফেলি 5 এর ডান দিকে 6টি 0, 0 0 0 0 0 0, প্লাস 0 প্লাস 0 প্লাস 5 × 10⁻3, অর্থাৎ 5 লিখে ডান দিকে 3টি 0, প্লাস
0 প্লাস 0 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0 অর্থাৎ 5 ইন্টু 1 5 ইকুয়ালস 5 লিখে 6টি 0 0 0 0 0 0 0 প্লাস 5 0 0 0 প্লাস 5। আমরা সরাসরি এ লাইনটা না লিখে এ লাইনটা লিখতে পারি। 4 দাগের তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। এখানে বি এ সি তিনটি বিন্দু দেওয়া হয়েছে, এখানে পি কিউ আর সমরেখ তিনটি বিন্দু দেওয়া হয়েছে, আর এখানে এ পি সরলরেখা, বি কিউ সরলরেখা, সি আর সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে তা দেওয়া হয়েছে। চিত্র এ, চিত্র বি, চিত্র সি। নিচের শব্দগুলি উপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও? যে কোনো দুটি। ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভের প্রথম সারিতে আছে সমরেখ। আমরা জানি একাধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হলে তারা সমরেখ। এখানে পি কিউ আর বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত, তাই পি কিউ আর সমরেখ, অর্থাৎ চিত্র বি সমরেখ। এরপরে আছে অসমরেখ, অর্থাৎ বিন্দুগুলি একই রেখার উপর অবস্থিত নয়। চিত্র এতে বি, এ এবং সি তিনটি বিন্দু একই রেখার উপর অবস্থিত নয়, তাই অসমরেখ চিত্র এ হবে। সিতে আছে সমবিন্দু, চিত্র সি লক্ষ্য করো। এখানে এপি, বিকিউ এবং সিআর তিনটি সরলরেখা একই বিন্দুগামী, তাহলে চিত্র সি সমবিন্দু। 4 দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো। এ পেয়েছে 50-এর মধ্যে 20, তাহলে 20/50। যেহেতু এখানে শতকরার সাহায্যে নির্ণয় করতে হবে, তাহলে 20/50 কে আমরা শতকরায় প্রকাশ করে নেব। এ পেয়েছে 20/50 সমান 20/50 ইন্টু 100% ইকুয়ালস 50 গুণ 2 100, 2 গুণ 20 40, 40%। বি পেয়েছে 25-এর মধ্যে 10, 10-এর 25 সমান শতকরায় প্রকাশ করে ফেলি 10-এর 25 গুণ 100% ইকুয়ালস 25 গুণ 4 100, 4 গুণ 10 সমান 4 10 বা 40, 40%। অতএব শতকরার সাহায্যে নির্ণয় করে দেখলাম এ ও বি উভয়েই সমান নম্বর পেয়েছে, কারণ উভয়ই 40% নাম্বার পেয়েছে। 4 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। অতএব ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান, আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করলেই প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। পরিসীমা 14.4 সেমি বাই 3 সেমি, ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা এই ভাগটি পাশে পৃথকভাবে করে দেখতে পারি। 14.4 বাই 3, 3 গুণ 4 12, 14 থেকে 12 বিয়োগ করে পাই 2, দশমিক দিলাম, পরের অঙ্ক দশাংশের অঙ্ক 4 নামালাম,
3 গুণ 8 সমান 24। তাহলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। এরপর 5-এর দাগে 3টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 4। 5-এর দাগের প্রথম প্রশ্ন, 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো এবং ওই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। সংখ্যা দুটিকে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে অথবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু নির্ণয় করতে পারি। এক্ষেত্রে সংখ্যা দুটির একটি 145, অপরটি 232। 145 সংখ্যাটি বিজোড়, সুতরাং সংখ্যা দুটিকে 2 দ্বারা ভাগ যাবে না। আবার 145 এখানে লক্ষ্য করি, 1 + 4 5, 5 5 10, 3-এর গুণিতক নয়, স্পষ্টতই সংখ্যা দুটি 3 দ্বারা বিভাজ্য যাবে না। এখানে একক অঙ্ক 5 নেই, এখানে 5 আছে, এখানে 2 আছে, সুতরাং সংখ্যা দুটিকে 5 দ্বারা ভাগ যাবে না। এইভাবে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, এরপরে 3, এরপরে 5, তারপর 7, 11, 13 পরপর দেখব উভয়ের সাধারণ গুণনীয়ক সহজে পাচ্ছি না। আসলে এদের উভয়ের সাধারণ গুণনীয়ক 29 হবে, তা আমরা করে দেখতে পারি, অথবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে বড় সংখ্যাটি 232, ছোট সংখ্যাটি 145। 232কে 145 দিয়ে প্রথমে ভাগ করব। 145 গুণ 1 145। 232 থেকে 145 বিয়োগ করে পাই 12, থেকে 5 বিয়োগ করে পাই 7, 12 থেকে 4 বিয়োগ করে পাই 8, 87। এরপর 87 দিয়ে ভাগ করব ভাজক 145কে। 145 এখানে লিখে দিলাম। 87 গুণ 1 সমান 87। 145 থেকে 87 বিয়োগ করব, 15 থেকে 7 বিয়োগ করে পাই 8, 13 থেকে 8 বিয়োগ করে পাই 5, 58। 58 দিয়ে ভাগ করতে হবে এর আগের ভাজক 87 দিয়ে, 87। 58 গুণ 1 সমান 58। 87 থেকে 58 বিয়োগ করে পাই 17, থেকে 8 বিয়োগ করে পাই 9, 7 থেকে 5 বিয়োগ করে পাই 2, 29। 29 দিয়ে ভাগ করতে হবে এর আগের ভাজক 58কে। 29 গুণ 2 সমান 58। এবার ভাগশেষ 0, তাহলে গসাগু 29। এইভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি, অথবা সরাসরি উভয় সংখ্যাকে 29 দিয়ে ভাগ করে ফেলি। 145কে 29 দিয়ে ভাগ করে পাই 5, 232কে 29 দিয়ে ভাগ করে পাই 8। অতএব 145, 232 সংখ্যা দুটির গসাগু 29। তাহলে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে অথবা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে। এরপরে বলা হয়েছে ওই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। অতএব নির্ণেয় লসাগু সমান, আমরা জানি দুটি সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে তাদের লসাগু পাওয়া যায়। তাহলে নির্ণেয় লসাগু সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 145 গুণ 232 ভাগ তাদের গসাগু আমরা নির্ণয় করেছি 29। তাহলে এখন গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করছি। 29 গুণ 5 সমান 145, 5 গুণ 232, তাহলে 232-এর অর্ধেক করে ফেলি, 116, একটা শূন্য বসিয়ে দিই। কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করে, এটাই সহজ উপায়। অথবা আমরা গুণ করে দেখতে পারি, 5 গুণ 2 10 0 1, 5 3 15 16 6 1, 5 গুণ 10 যোগ 1 সমান 11, 1160। 5-এর দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো +7 -7। যেহেতু সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, তাই প্রথমে একটি সংখ্যা রেখা তৈরি করে নেব। সংখ্যা রেখা তৈরির জন্য প্রথমে একটি সরল রেখাংশ নিলাম, উভয় দিকে বিস্তৃত করে দিলাম, তাহলে একটি সরল রেখা তৈরি হলো। সরল রেখার প্রান্তের কাছাকাছি দুটি বিন্দু, নাম দিলাম AB। AB সরলরেখাকে সংখ্যা রেখায় পরিণত করার জন্য মাঝে কতগুলো বিন্দুতে সংখ্যা বসাতে হবে। 0 সংখ্যাটিকে স্থাপন করলাম। এরপর সমান দূরত্বে অন্যান্য পূর্ণ সংখ্যাগুলো স্থাপন করে নেব।
ঠিক 1 সেমি দূরত্বে ডান দিকে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 এই রূপ সংখ্যাগুলি বসাবো এবং বাঁ দিকে ঠিক 1 সেমি দূরত্ব অন্তর -1 -2 এই সংখ্যাগুলোকে বসাতে হবে। তাহলে এই বিন্দুটি +1, এই বিন্দুটি +2, এই বিন্দুটি +3, এই বিন্দুটি +4, এই বিন্দুটি +5 +6 +7 +8 -1 -2 এভাবে আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলিকে স্থাপন করলাম। বলা হয়েছে +7 অর্থাৎ ডান দিকে 7 ঘর বা এই পর্যন্ত যেতে হবে। এখানে একটা সোজা রেখা টেনে দিই। তাহলে 0 থেকে ডান দিকে 7 ঘর, এদিকে তীর চিহ্ন দিলাম, অর্থাৎ 0 থেকে 7 ঘর ডান দিকে গিয়েছি, এটা +7। +7 এর সাথে যোগ করতে হবে -7, যোগ করতে হবে -7 অর্থাৎ পিছিয়ে আসতে হবে 7 ঘর। আমরা এখান পর্যন্ত গিয়েছি, পিছিয়ে এলাম 7 ঘর। তাহলে অভিমুখ বাম দিকে, তাই এদিকে তীর চিহ্ন দেব, এটা -7কে প্রকাশ করে। তাহলে এদের যোগফল আসলে 0কে প্রকাশ করে, এখানে এসে থেমে গেলাম। অতএব আমরা দেখলাম +7 যেহেতু যোগ করতে বলা হয়েছে, +-7 = 0, অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করে আমরা দেখলাম নির্ণয় যোগফল = 0। 5 দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। সুজাতার বন্ধুর সংখ্যা 4 যারা গান গাইতে ভালোবাসে, সুজাতার বন্ধুর সংখ্যা 5 যারা নাচ করতে ভালোবাসে এবং সুজাতার বন্ধুর সংখ্যা 7 যারা আঁকতে ভালোবাসে। তাহলে সুজাতার বন্ধুদের গান গাইতে ভালোবাসে, নাচ করতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে এরূপ বন্ধুদের সংখ্যা স্তম্ভচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। 3টি বিষয়, সুতরাং 3টি স্তম্ভ তৈরি করতে হবে। অনুভূমিক অক্ষ বরাবর আমরা 3টি বিষয় লিখে নেব, অর্থাৎ এই 3টি বিষয় বরাবর 3টি স্তম্ভ তৈরি করব। এরপর উলম্ব অক্ষ বরাবর বন্ধুদের সংখ্যা উল্লেখ করতে হবে। সবচেয়ে বেশি সংখ্যক বন্ধু যারা আঁকতে ভালোবাসে তাদের সংখ্যা 7। আমরা স্কেল বসিয়ে 1 সেমি অন্তর একটা দাগ কেটে দিতে পারি। 1 2 3 4 5 6 7 তারও বেশি করা যেতে পারে। তাহলে উলম্ব অক্ষ বরাবর একজন বন্ধু সমান 1 একক। গান গাইতে ভালোবাসে এরূপ বন্ধুর সংখ্যা 4, এখানে 4 আছে। প্রয়োজনে আমরা পুনরায় স্কেল বসিয়েই 4 সেমি উপরের দিকে রেখা টেনে দিতে পারি, অথবা এই বরাবর আমরা রেখা টানতে পারি। ধরি এই স্তম্ভটি গান গাইতে ভালোবাসে এরূপ বন্ধুদের সংখ্যা প্রকাশ করছে। স্তম্ভটিকে আমরা প্রয়োজনে নকশার মাধ্যমে ভরাট করে দিতে পারি। নাচ করতে ভালোবাসে 5 জন, তাহলে 5 বা স্কেল বসিয়ে পুনরায় 5 সেমি উপরের দিকে একটা রেখা টেনে দেব, সমান্তরাল আরেকটি রেখা টেনে দেব, যাদের শীর্ষবিন্দু দুটি যোগ করতে হবে। অর্থাৎ এই স্তম্ভটি নাচ করতে ভালোবাসে এমন বন্ধুদের প্রকাশ করে। আর একটি স্তম্ভ যারা আঁকতে ভালোবাসে এরূপ বন্ধুর সংখ্যা 7, তাই স্কেল বসিয়ে ঠিক 7 সেমি উপরের দিকে একটি রেখাংশ নেব এবং একইভাবে সমান্তরাল আরেকটি রেখাংশ নেব, সেটিও 7 সেমি। এদের শীর্ষবিন্দুটি যোগ করে দিতে হবে, সেটিও আমরা প্রয়োজনে রং দিয়ে ভরাট করতে পারি। এই স্তম্ভটির সাহায্যে আঁকতে ভালোবাসে এরূপ বন্ধুদের প্রকাশ করা হচ্ছে। শেষের প্রশ্নটি লক্ষ্য করো। এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে? 80 এর
বেশি নম্বর পেয়েছে 50 জন ছাত্র ছাত্রীর 60% সমান 50 গুণ 60% ইকুয়াল 60/100। তাহলে 50 × 60/100 জন ইকুয়ালস লবহরকে 10 দিয়ে ভাগ করি, লবহরকে 10 দিয়ে ভাগ করি, 5 × 6 ইকুয়ালস 30। তাহলে 80 এর বেশি নম্বর পেয়েছে 30 জন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।